ভূতের বাড়ি দ্বিতীয় পূর্ব। বোতলের মোকা মুড়ে পুনরায় ব্যাগ রেখে দিয়ে যখন শুতে যাবে, ঠিক তখনই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল ত্রিশিকা ঘরের মধ্যে টেবিলের সামনে কে যেন মূর্তির মতো একঠায়ে বসে আছে। সোনালি রঙের পাড় দেওয়া গায়ে একটা সবুজ শাড়ি, কপালের মাঝ বরাবর লম্বা সিঁদুর দিয়ে সিঁথে কাটা, কপালে একটা মোটা গোল করে লাল টিপ বসানো। ধূসর চোখের মণি দিয়ে ত্রিশিতার দিকে একঠায়ে চেয়ে আছে। ত্রিশিতার শরীরে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এইমাত্র সবে তৃষিতা কিছুটা জল খেয়েছে, এরই মধ্যে তার গলা কিরকম যেন শুকিয়ে আসছে। পাশে তমজিত অঘ্যারে ঘুমাচ্ছে। হাত বাড়িয়ে মুখ দিক দিয়ে শব্দ করে ডাকার চেষ্টা করল তৃষিতা, কিন্তু না, গলা দিয়ে তো কোনো শব্দ বেরছে না তার। আবার চেষ্টা করল সে। এবার বেশ মনে সাহস নিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, তমজিত, তমজিত। কিন্তু কোনো লাভ হলো না। অত মৃদু আওয়াজ তমজিতের ঘুমকে ব্যাঘাত ঘটাতে পারেনি। দুহাত দিয়ে জোরে জোরে তমজিতকে ধাক্কা দিয়ে বলল, দেখো না ওখানে কে যেন বসে আছে। অনেকক্ষণ পর তবেই আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম চোখ নিয়ে বললাম, কি হয়েছে? দেখ না ওখানে কে যেন বসে আছে। আমার না খুব ভয় করছে। আমি এবার উঠে বসে বললাম, কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তৃষিতা আমাকে আঙুল দিয়ে টেবিলের সামনের চেয়ারের দিকে নির্দেশ দিল আর বলল, দেখো ওখানে কে যেন বসে আছে। ওর কথা মতো আমি চেয়ারের দিকে তাকিয়ে দেখি চেয়ারটা শূন্য, ওখানে কেউ বসে নেই। ভাবলাম হয়তো অন্ধকারে ভয় পেয়েছে। ওকে বললাম, ওখানে কেউ নেই, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। আমার কথা যেন তৃষিতার কানে গেল না। সে তবুও বলে চলল না, ওখানে কেউ আছে, আমি স্পষ্ট দেখেছি। আমি তৃষিতাকে কিছুটা সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি বলে তৃষিতাকে আমার বুকে জড়িয়ে নিয়ে শুলাম। কিন্তু তৃষিতা একটুও শান্ত থাকতে পারছে না। আতঙ্কিত হয়ে বারবার ওই চেয়ারটার দিকে তাকাচ্ছে। বাইরে জানালা দিয়ে ঠান্ডা শীতল ঠান্ডা হাওয়া বইছে। সেই হাওয়া আমার গায়ে লাগতে আবার ঘুমটা যে কখন ধরে এল টের পাইনি। চলে গেলাম ঘুমের দেশে। হঠাৎ একটা গোঙানির শব্দে আমার ঘুমটা আবার ভেঙে গেল। দেখলাম তৃষিতা আমার কাছে নেই। আরেকটা গোঙানির শব্দটাও শোনা যাচ্ছে। হুড়মুড় করে উঠে বসলাম। তারপর আমার চোখ গেল টেবিলের সামনে বসা থাকা একজনের দিকে। দেখলাম তৃষিতা এলো চুলে পিছন ফিরে চেয়ারে বসে আছে শান্ত হয়ে। বেশ অদ্ভুত লাগলো, এত রাতে না ঘুমিয়ে ওখানে বসে কি করছে। আমি খাট থেকে নেমে তৃষিতার পিছনে গিয়ে দাঁড়ালাম। শুনতে পেলাম ওই গোমানিটা তৃষিতার কাছ থেকেই আসছে। বললাম, কি হলো, তুমি এরকম অদ্ভুতভাবে বসে আছো কেন? এখানে কোনো সাড়া শব্দ নেই। একঠায়ে মাথা সোজা করে বসে কিরকম একটা শব্দ করে চলেছে। একটা যেন অন্যরকম ভয় আমার মনে ভর করল। আমি ওর কাঁধে হাত দিতে গিয়েও সরিয়ে নিয়ে আবার পুনরায় কাঁধে হাত রাখলাম। একটা অন্যরকম মুখ নিয়ে আমার দিকে তাকাল তৃষিতা। একই বলে আমি তৃষিতার থেকে কিছুটা দূরে সরে এলাম। আমি কার মুখ দেখছি? মুখের সামনের চুল একদম ওল্ট পাল্ট হয়ে রয়েছে। চোখের কাজল ঘেঁটে গিয়ে দু চোখের আশপাশ পুরো লেপ্টে আছে। আর ঠোঁটের ওই লাল লিপস্টিক মাখামাখি হয়ে পুরো গাল ভর্তি করে ফেলেছে। দু চোখ দিয়ে যেন প্রতিশোধের আগুনের ফুলকি বেরোচ্ছে। এর মুখ পুরো অচেনা ঠেকছে আমার কাছে। তৃষিতা, তৃষিতা বলে শরীর স্পর্শ করে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? একটা লম্বা হাত পাশ দিয়ে বেরিয়ে এসে আমার টুঁটি চেপে ধরল। আমি অনেক ছাড়াবার চেষ্টা করেও পারলাম না, ব্যর্থ হলাম। যেন মনে হচ্ছে কোনো দৈত্যকার শক্তি তৃষিতার শরীরে ভর করেছে। এক নিমেষে ছিটকে ফেলে দিল আমার ভারী শরীরটাকে। আমার কপালটা গিয়ে লাগল খাটের একটা কোণায়। কিছুটা চিরে রক্ত বেরিয়ে এল কপাল দিয়ে। সামনে শুনতে পেলাম তৃষিতা বলছে, আমি তৃষিতা নয়, আমি তৃষিতা নয়। মনে নানারকম উল্টোপাল্টা চিন্তার উদয় হলো। তাহলে কি তৃষিতাকে কোনো অশুভ শক্তি ভর করেছে? আমি কি ভাবছি বোকার মতো? আজকালকার ছেলে হয়ে এইসব কুসংস্কার মনে কেন উদয় হচ্ছে? আমি কোনোদিনও এইসব কুসংস্কারের পক্ষে ছিলাম না, সারা জীবন এসবের বিরুদ্ধে থেকেছি। কিন্তু কিছু তো একটা হয়েছে। মনে মনে ভাবলাম, তাহলে কি ওর হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গেল? এই আবছা অন্ধকার ঘরে মাঝরাতে আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবলাম কারো কাছে সাহায্য চাই, কিন্তু এত রাত থেকে আমাদের সাহায্য করবে আর ভাবতে পারছি না। এই ভেবে সোজা বাইরে বেরিয়ে এলাম, আগে পিছে না দেখে।
দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কারো সাহায্যের জন্য ঘুটঘুটে অন্ধকারে পথ হেঁটে চলুন। কিছুটা যেতে একটা আশার আলো পাওয়া গেল। দেখলাম কে যেন হাতে টর্চের আলো ফেলে আমার দিকে এগিয়ে আসছে। আমি বিভ্রান্তের মতো ছুটে কিছু না দেখে আলোর রশ্মি ধরে ব্যক্তিটির সামনে উপস্থিত হলাম। ফতুয়া আর ধুতি পরা, চোখে একটা কাঠের খয়েরি রঙের চশমা, আতপাকা গোঁফ আর দাড়ি, মাথার সামনের চুল সাদা কালো, টর্চ ধরে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে আমার দিকে। আমাকে দেখে উনি বেশ উদ্বিগ্নভাবে বললেন, কি হয়েছে, তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? আমি একটু অস্থির হয়ে বিস্তারিতভাবে অনেকে সব খুলে বললাম যে আমাদের সাথে ওই ঘরে কি হয়েছিল। তা শুনে উনি বললেন, জানতাম এরকম কিছু একটা অঘটন ঘটবে, তাই তো এত রাতে ছুটে এলাম এদিকে। আমি বললাম, মানে? আসলে আজ বিকেলে তোমাকে বাজার থেকে এদিকে যেতে দেখেই সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই তুমি অশুভ বাড়িটার দিকে যাচ্ছ, তাই তো তোমার পিছু নিয়েছিলাম। কিন্তু তোমাকে সাবধান করার আগেই আমার ফোনে একটা ফোন আসে। আমার এক অনেক দিনের পুরানো বন্ধু গিরিধর আজই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ব্যাস, তোমার কথা ভুলে মেরে দিয়ে ছুটলাম হাসপাতালে। ওর ইচ্ছা ছিল মরার পর ওর দেহটা নিজের জন্মস্থান একবার নিয়ে যাওয়া। ওর ছেলেপুলেরা তাই করল, কিন্তু ওদের দেশের বাড়ি ছিল অনেক দূরে। ওখান থেকে ঘুরিয়ে নিয়ে শ্মশানে চলে গেলাম। এই করতে করতে অনেকটা রাত হয়ে গেল। তারপর বিছানায় শুয়েছিলাম, কিছুতেই ঘুম আসছিল না বন্ধুর কথা ভেবে ভেবে। হঠাৎ খেয়াল পড়ল তোমার কথা। ছুটে এলাম তোমাকে সাবধান করতে। আমি বললাম, কিন্তু কি আছে ওই ঘরে? উনি বললেন, ওই ঘরের এক মেয়ে মানুষের প্রেতার বাস আছে। সে পরে বলবক্ষণে, এখন তাড়াতাড়ি চলো দেখি, বেশি দেরি করলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই বলে বৃদ্ধ মানুষটি টর্চের আলো ফেলে এগিয়ে চললেন, সাথে আমিও। চারিদিক একদম অন্ধকারে ঢেকে রয়েছে। দূর থেকে একটা কুকুরের গলা উঁচু করা ডাক কানে আসছে। চটচট জুতোর শব্দ করে আমরা অশুভ বাড়িটার দিকে এগোচ্ছি। অবশেষে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। বৃদ্ধ লোকটি আমায় ছিটকিনিটা খুলতে বললেন। আমার দিয়ে যাওয়া ছিটকিনিটা আবার আমি খুললাম। দরজা খুলতেই উনি টর্চের আলো ফেললেন ঘরের ভেতর। তৃতীয় পর্ব শীঘ্রই আসতে চলেছে, ততক্ষণ সঙ্গে থাকুন।